I joined AptiPlus and I think এখানে ক্লাসরুম মানে এনরোল করা was one of the best decisions of my life. হার্ডওয়ার্কের তো কোনো বিকল্প হয় না, হার্ডওয়ার্ক করলে সাফল্য ঠিক আসবেই। গিভিং আপ এই জিনিসটাই প্রথম মানে শুরুর দিন থেকে মাথা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত। ডেসক্রিপটিভ পেপার, এমসিকিউ পেপার এবং অপশনাল প্রত্যেকটা পেপারেরই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স আছে। সো মোনামি, কংগ্রাচুলেশনস। আমি খুব খুশি, মানে অ্যাজ অ্যান ইনস্টিটিউট আমরা খুবই আনন্দিত কি তুমি কোয়ালিফাই করেছো আমাদের ক্লাসরুম স্টুডেন্ট। তুমি তোমার এফার্ট ফুল দিয়েছিলে, আমরা জানি তুমি কতটা কনসিস্টেন্ট ছিলে এই প্রিপারেশনে। তো যখন তুমি তোমার ফার্স্ট মানে তোমার নাম দেখলে বা তুমি তোমার রেজাল্টের ব্যাপারে জানলে, তো তোমার রিয়াকশন কী ছিল আর তুমি কীভাবে জানলে তোমার রেজাল্টের ব্যাপারে? অ্যাকচুয়ালি ইনসিডেন্টলি আমার একটা বন্ধু আর কি মানে এটা কোন একটা ইউটিউব ভিডিওতে দেখেছিল, তো সে আমাকে ফোন করে জানায় যে রেজাল্ট বেরিয়েছে, তুই দেখেছি। ও জানতো যে আমার নাম আছে কিন্তু আমাকে বলেনি, ও বলে তুই দেখ নিজে। তো আমি যখন মানে খুলে দেখলাম, প্রথম যা হয় মানে প্রথমে গ্রুপ 8টা ছিল, তো সেখানে তো নাম ছিল না অ্যাকচুয়ালি, কিন্তু আমার প্রেফারেন্স যেহেতু রেভিনিউ সার্ভিস ছিল তো আমি ওটাকেই মেনলি ফোকাস করেছিলাম। তো ওখানে নাম দেখে ভালো তো লাগলো, এত বড় একটা জার্নি মনে হলো যে ফাইনালি শেষ হলো। অ্যান্ড ইমিডিয়েটলি মানে মনে হতে থাকে যে মানে নট জাস্ট মাই এফার্টস বাট অল দ্য পিপল হু হ্যাভ মানে বিন দেয়ার, মানে সবাইকে জানাবো তারা কতটা খুশি হবে। মানে এই জিনিসটা একটা মানে একটা রেসিপ্রসিটি আর কি একটা ন্যাচারালি চলে আসে একটা, যে সবাইকে জানাবো, শেয়ার করবো সবার সাথে, তো এই ভালো লাগাটা থাকেই। আমি কনফার্ম ছিলাম টু অ্যান এক্সটেন্ট, বা ইভেন আমাদের যারা ম্যানেজমেন্ট ছিল তারা কনফার্ম ছিল কি আমার সর্বপ্রথমে বলেছিল মোনামিকা সার্চ করো। তো আমি দেখেছিলাম অ্যান্ড দেন আই কল ইউ, সেকেন্ড কল আমার ছিল। তো সেক্ষেত্রে মোনামি মানে তুমি যেই প্রিপারেশনটা তোমার কিভাবে শুরু হলো, মানে WBCS যে তুমি করবে, তুমি কখন ভাবলে, কিভাবে স্টার্ট করলে? ইনিশিয়ালি সিভিল সার্ভিসের দিকে তো একটা ইনক্লিনেশন ছিলই, মাস্টার্স করছিলাম যখন তখন ভেবেই নিয়েছিলাম যে ক্যাম্পাসিংয়ে বসবো না, মানে এটার দিকেই ডেডিকেট করবো নিজেকে, অ্যান্ড সেটাই করেছি। প্রথমে কিছুদিন নিজে প্রিপেয়ার করেছিলাম, বাট যা হয় নিজে একটু ল্যাক অফ বোথ মোটিভেশন, ল্যাক অফ গাইডেন্স, কোনো ডিরেকশন পাওয়া যায় না ঠিক করে। তো আমি ন্যাচারালি একটা ইনস্টিটিউটে মানে ইনস্টিটিউটের সাথে এনগেজ করার কথা ভাবি। অ্যান্ড টু মি অ্যাট দ্যাট টাইম AptiPlus seemed like the most promising option, তো I joined AptiPlus and I think এখানে ক্লাসরুম মানে এনরোল করা was one of the best decisions of my life, because মানে আমি অ্যাজ আ পার্সন নিজে কনসিস্টেন্ট থাকতে স্ট্রাগল করি। একটা ক্লাসরুম এনভায়রনমেন্টে কনস্ট্যান্ট কম্পিটিশন, টিচারদের মোটিভেশন, একটা টাইমলি এবং অর্গানাইজড ওয়েতে সিলেবাস কমপ্লিশন যেভাবে হয়, প্রগ্রেস একটা ডিরেকশন পাওয়া যায় প্রিপারেশনের, অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য থিং দ্যাট হেল্প মি দ্য মোস্ট। তুমি অ্যাভারেজ স্টুডেন্ট যারা আছে তাদেরকে তুমি কি বলবো, মানে দে থিঙ্ক কি তারা প্রিপারেশন করতে পারবে না বা তাদের জন্য প্রিপারেশনটা না, তো তাদের জন্য তোমার কি মেসেজ? একদমই নয়, মানে আই থিঙ্ক সিভিল সার্ভিস ইজ দি অনলি মানে জায়গা যেখানে ইট ইজ আ লেভেল প্লেইং ফিল্ড ফর বোথ অ্যান IITian অ্যান্ড পার্সন ফ্রম আ Tier 3 কলেজ আর অন দ্য লেভেল প্লেইং ফিল্ড। তো মানে দিস ইজ দি অনলি প্লেস যেখানে ইউ ক্যান শো যে মানে একটা আমাদের ধারণা আছে যে ইঞ্জিনিয়ারিং করলে এবং এত ভালো ভালো কলেজ থেকে পড়লেই লাইফে লোক সাকসেসফুল হবে, সেরকম ব্যাপার একদমই নয়। মানে এখানে খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেও ইউ ক্যান শো যে ইউ ক্যান অ্যাচিভ আ লট অফ থিংস ইন লাইফ। তো তোমার এটা কোন অ্যাটেম্প্ট মোনামি ছিল? এটা আমার সিরিয়াস কোন অ্যাটেম্প্ট ছিল? এটা আমার ফার্স্ট সিরিয়াস অ্যাটেম্প্ট। তার আগে তুমি ক্লাস করতে করতে 2022-এ ভর্তি হই এবং 3 মাসের মধ্যেই 2022-এর প্রিলিমস হয়, কিন্তু সেটা আমি তো সিলেবাস কমপ্লিটও ছিল না, তাই ক্লিয়ারও করতে পারিনি। 23-এ প্রথম অ্যাটেম্প্ট দিই এবং সেখান থেকেই দ্য রেস্ট ইজ হিস্ট্রি। অ্যান্ড তুমি কি বলবে যে টেস্ট কতটা ইম্পর্টেন্ট ছিল, মানে তোমাদের যেরকম টেস্ট হতো বা টেস্ট তোমার কি ইম্পর্টেন্ট রোল প্লে করেছে ইন ইউর জার্নি? টেস্ট তো ওয়ান অফ দ্য অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, কারণ দুটো জিনিস বোঝা যায়। একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট টু ইউর প্রিপারেশন, তুমি কী সাবজেক্ট কতটা ভালো জানো, সেই টাইমের মধ্যে কতটা ভালো করে তুমি করতে পারছো। আর নেক্সট হচ্ছে তোমার রিলেটিভ স্কোরস দিয়ে ইউ ক্যান জাজ যে তুমি ওয়্যার ইউ স্ট্যান্ড অ্যাজ আ ক্যান্ডিডেট অ্যামংস্ট সেভারাল আদার ক্যান্ডিডেটস। তো সেটার একটা আইডিয়া যে তোমাকে হাউ মাচ ইউ হ্যাভ টু ওয়ার্ক ফার্দার টু বেটার ইউর সেলফ। তো আই থিঙ্ক টেস্ট, এই দুটো ক্ষেত্রেই টেস্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট। মানে টেস্ট না দিলে মানে দের ইজ নো পয়েন্ট, শুধু প্রিপেয়ার করার কোনো মানে হয় না।
মানে টেস্টটা নিজেকে অ্যাসেস করার জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর কনসিস্টেন্ট থাকার জন্য তুমি যেরকম বললে যে ইনস্টিটিউটে জয়েন করে কনসিস্টেন্ট থাকার জন্য তোমাকে ইনস্টিটিউট কীভাবে হেল্প করেছে কনসিস্টেন্ট থাকার জন্য? বিকজ তুমি 22-এ ভর্তি হয়েছিলে, দেন তুমি 1 বছর প্রিপারেশন নিয়েছো, তার অনেক দিন পর পরীক্ষা হয়েছে, মানে যেহেতু WBCS এক্সামে টাইম লাগছে, এখন টাইম টেকেন এক্সাম টু বি ভেরি স্পেসিফিক, টাইম লাগে। প্রিলিমস, মেন্স, ইন্টারভিউ 3টে হতেই পরপর মনে হয় গ্যাপ থাকে। তো সেক্ষেত্রে ইনস্টিটিউটের রোল কী ছিল? ইনস্টিটিউটের রোল মেনলি হচ্ছে যে স্ট্রাকচার্ড ওয়েতে যে সিলেবাসটা কমপ্লিট করছে। আমরা বাড়িতে বসে যখন একটা বইয়ের দিকে তাকাই মানে এক তো বুঝতে পারি না যে কোন জিনিসটা ইম্পর্ট্যান্ট। আফটার অল দিস ইজ স্ট্র্যাটেজি গেম। একটা পরীক্ষায় সব কেউ জানবে না কখনোই, তো ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ কস্ট বেনিফিট অ্যানালিসিস। তো সেইটা ইনস্টিটিউট ভীষণভাবে হেল্প করে, কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোথায় কোথায় ফোকাস করতে হবে, কীভাবে প্রিপেয়ার করতে হবে, কনস্ট্যান্ট অ্যাসেসমেন্ট, ক্লাসে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে আমি আনসার করতে পারছি কি না সেটা বোঝা। এই জিনিসগুলো ক্লাসরুম ইয়েটা আমাকে অ্যাটলিস্ট ভীষণভাবে এটা হেল্প করেছে যে মানে আমি একটা জিনিস আজকে পারলাম না, নেক্সট উইক আমি প্রিপেয়ার করে এলাম, তখন যেভাবে পড়ানো হয়েছে সেইভাবে পড়ে আমি সেটা প্রিপেয়ার করে এলাম অ্যান্ড সেটা আমি রেপ্লিকেট করতে পারলাম নেক্সট দিন ক্লাসে। তো সেটাতে আমি তো পারছি, বাট নিজেরও একটা মোটিভেশন এবং ভালো ফিলিং আসে যে আই এম ইমপ্রুভিং। তো আলটিমেটলি মানে তুমি every day that you are by small steps you will keep getting better. তো ক্লাসরুম সেইটাকে অ্যালাইন করে, মানে সেই ইয়েটাকে মানে স্ট্রাকচার্ড ওয়েতে আর কি করতে হেল্প করে। So welcome to Apti Plus Academy, Ms. Shrija. Thank you. Many congratulations as you have ranked in your common merit list rank 1. So rank 1 is not easy actually. Yes. It's a dream for many and you have fulfilled the dream. So how are you feeling? Yeah. First of all, I'm very happy, and it took me 1-2 days for digesting that I got my first preference, and that too with rank 1. So now I'm happy, okay. and I have a peace in my mind. Okay. So rank 1, of course, you will Yes. sleep in peace. Yeah. So I'd ask the next question, that is rank 1 with your first preference, that is West Bengal Police Service, and as a woman, how are you feeling, and how will you encourage other women to give the exam, and how should their journey be? Because as a woman, police service will not be easy. Yes. So kindly share your experience with this thing. I don't have any experience. I can't say what will be my experience in future, but I can say one thing that I always feel police department. For police department, we have a negative type of mindset. So I think in police we need more and more soft power, and women is the best thing, or best what I can say best women have the ability to induce soft power in any area. So I think more women, more girls should have prefer police service as their choice. সো এটা খুবই আনন্দের ব্যাপার কি একজন মেয়ে পুলিশ সার্ভিসে যাচ্ছে, তাও র্যাঙ্ক 1। তো আমরা দেখেছি সব জায়গায় কি অল দ্য ওমেন দে আর অলরেডি অ্যাহেড। সো এই সার্ভিসও ইউ হ্যাভ প্রুভড কি একটা মেয়েই র্যাঙ্ক 1। তো সেক্ষেত্রে তোমার কি স্ট্র্যাটেজি ছিল মিস শ্রীজা, তুমি যদি একটু শর্টে সবাইকে বলো। First of all, I think we should have limited resources. And সবার প্রথমে আমাদের যে সিলেবাসটা আছে সেটাকে খুব ভালো করে ডিকোড করা, মানে আমাদেরকে ডিকোড করতে হবে। দেন যে রিসোর্সগুলো আমরা ঠিক করছি যে হ্যাঁ ঠিক আছে আমি এখান থেকে এই জিনিসটা এই টপিকটা পড়বো, উই নিড টু রিভাইজ ইজ মোর অ্যান্ড মোর। এটাই আমার, যদি তুমি জিসটা বলতে বলো, এটাই ছিল আমার কি আমার রিসোর্স লিমিটেড থাকবে, আমি আমার সিলেবাসটাকে খুব ভালো করে বুঝবো আর আমি বারবার রিভিশন করবো সেই জিনিসটা যেটা আমি একবার পড়ছি। ফর এক্সাম্পল আমি যেই হিস্ট্রির জন্য আমি যেই মেটেরিয়ালটা চুজ করেছিলাম, আমি কিন্তু লাস্ট অব্দি ওটাই আমি বারবার চেঞ্জ করিনি, আমি ওটাই বারবার রিভিশন করেছি। তো আমার মনে হয় সেটাই স্ট্র্যাটেজি হওয়া উচিত। ওকে, তো আমি তোমার থেকে অপশনাল জেনে নেবো, কারণ কি অ্যাজ তুমি র্যাঙ্ক 1 এসছো, তো তোমার অপশনালে তুমি খুবই ভালো মার্কস পেয়েছো।
তো তাই সেক্ষেত্রে অপশনাল কি ছিল সৃজা তোমার? আমার অপশনাল ছিল এগ্রিকালচার। এগ্রিকালচার। আমি একজন এগ্রিকালচারের স্টুডেন্ট, আমার বিএসসি এগ্রিকালচারে আর এমএসসি অ্যাগ্রোনমিতে। তো এগ্রিকালচারই আমার অপশনাল ছিল। তো তোমার ব্যাকগ্রাউন্ড এগ্রিকালচার। তো সেক্ষেত্রে একটা তো অপশনাল হয়ে গেল, আর একটা হচ্ছে এতগুলো যে পেপারস আছে, তুমি সবচেয়ে বেশি কোন পেপারে ডিফিকাল্টি ফেস করেছো এন্ড হাউ ডিড ইউ ওভারকাম দ্যাট? ওকে, সবচেয়ে বেশি ডিফিকাল্টি আই থিঙ্ক যদি WBCS বলা যায় অপশনালি, কারণ সেটাই আমাদেরকে ওটা অবজেক্টিভ নয়, সাবজেক্টিভ। Right. আর হ্যাঁ, লিখতে হবে। আর ইউপিএসসির মতো এটাতে আমাদের এরকম থাকে না যে 2টো পেজ বা 3টে পেজ থাকে না, আমরা যত ইচ্ছে লিখতে পারি। তো আই থিঙ্ক যেহেতু অপশনালটা সাবজেক্টিভ আর লিমিটেড পেজ নেই, তো এটা এই জিনিসটাকে শর্ট আউট করে যে কীভাবে লিখছি, কোনো আনসারের জন্য কতটা লিখছি, আর সেটা আগে থেকে ঠিক করে নেওয়া, এটাই সবচেয়ে ডিফিকাল্ট আমার মনে হয়। ওকে, আর যদি তোমাকে আমি, মানে এটা আমার কৌতূহল, আমি যে তোমাকে জিজ্ঞেস করি একটা যে মেন্টাল ব্লক প্রিপারেশনের টাইমে তোমার কি ছিল, যেটাকে তুমি ওভারকাম করেছো? প্রিপারেশনের টাইমে যেটা প্রোক্রাস্টিনেশন। ওকে, অনেক সময় হতো যে না ইচ্ছা করছে না, না পড়তে ইচ্ছা করছে না, কিছু একটা অন্য কিছু করি, ঠিক আছে একটা গল্প বই পেয়ে গেলে সেটা পড়ছি, বা ভালো লাগছে না অন্য কিছু করি আর ইচ্ছা করছে না পড়তে, এই জিনিসটাকে ওভারকাম করা। ওকে, এটা সবারই হয়। হ্যাঁ, এটা সবারই হয়। ইউ আর ওয়ান অফ দ্য অ্যাসপিরেন্ট, তো তোমারও হয়েছে। আমারও হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা একা না, মিস সৃজা যে র্যাঙ্ক 1 তারও এই সেম জিনিস সে ওভারকাম করেছে। আর যদি বলা যায় সবচেয়ে বেশি স্কোরিং পেপার কোনটা মেইনসে তোমার জন্য? আমার জন্য এবার স্কোর আই ডোন্ট নো, বাট আমার মনে হয় মেন্সের স্কোরিং পেপার, আমার মনে হয় আমার দিক থেকে বলছি, পলিটি, পলিটি, ইকোনমিক্স, এই জিনিসগুলো আমার মনে হয় স্কোরিং, আমার মনে হয়। আই ডোন্ট নো আমি কোনটাতে বেশি পেয়েছি, আমার মনে হয় এটা স্কোরিং। ওকে, Welcome to Apti Plus. থ্যাংক ইউ। Congratulations on securing rank 3 Thank you. on West Bengal Police Service. তো নিশ্চয়ই এই জার্নিটা ইজি না, সিভিল সার্ভিস সবার স্বপ্ন থাকে, তো তুমি সেখানে র্যাঙ্ক পেয়েছো, হিউজ কংগ্রাচুলেশনস ফ্রম দ্য অ্যাপটি প্লাস টিম। তো আমি তোমার থেকে জানবো তোমার সাকসেস স্টোরি। যেদিনকে তুমি দেখলে তোমার রেজাল্টে র্যাঙ্ক 3 উইথ ওয়েস্ট বেঙ্গল গ্রুপ বিতে তুমি সিলেক্টেড হয়েছো, তো তোমার ফিলিং কেমন ছিল? তোমাকে কে বললো যে তুমি সিলেক্টেড হয়েছো? তো এগুলো একটু জেনে নেবো আমি। তো আমি যখন রেজাল্ট দেখি তো খুব একটা ইউনিক মানে জায়গায় ছিলাম। আমি অ্যাকচুয়ালি ঘুরতে গেছিলাম মেঘালয়তে, তো ওখানে আমি জাস্ট একটা ওয়াটারফলে ছিলাম, সেখান থেকে জাস্ট উঠে আসার পরই আমি নিজেও রেজাল্ট দেখিনি। তো আমারই একজন সিনিয়র রয়েছে শুভম কদ্দা, তিনি এখন রেভিনিউ সার্ভিসে আছে, তো তিনি ফোন করে জানান যে আমার র্যাঙ্ক 3 এসছে। তো মানে দেখে তো খুবই খুশি হয়েছিলাম এবং মানে এক্সাইটমেন্টটা খুব অন্য লেভেলে ছিল, কারণ হয়তো একটা এক্সপেকটেশন ছিল যে ক্লিয়ার হবে, বাট ফার্স্ট 3 জনের মধ্যে র্যাঙ্ক করব এটা কখনো ভাবিনি। তো সেই দিক থেকে খুব খুশি এবং খুব আনন্দ পেয়েছিলাম। আর তোমার বাড়ির কি রিয়াকশন ছিল, মা বাবা, মানে তাদের কীরকম ফিলিংস ছিল সেটা যদি একটু বলো। ইভেন তার পরপরই আমি বাড়িতে কন্ট্যাক্ট করতে পারিনি, ওখানে কিছু টাওয়ারের ইস্যু ছিল। তো যখন ফাইনালি জানাই তারাও খুবই খুশি হয় এবং দেন দে কল্ড আপ আদার রিলেটিভস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্রেন্ডস, দে স্টার্টেড কংগ্রাচুলেটিং মি। তো খুবই খুশির আবহাওয়া বাড়িতে এবং আশেপাশেও তৈরি হয়েছিল। তো দেবজ্যোতি, সবাই এটাও জানতে চাইবে কি তোমার ব্যাকগ্রাউন্ড কি? আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি MBBS করেছি আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, অ্যান্ড আই গ্র্যাজুয়েটেড ইন দ্য ইয়ার 2021। তো তারপরে আফটার দ্যাট আই হ্যাভ ওয়ার্কড ফর আ ব্রিফ পিরিয়ড অফ অ্যারাউন্ড 1.5 year ইন দ্য সেম হসপিটাল, এবং তার সাথে সাথে আমি ইউপিএসসি এবং পরে WBCS এর প্রিপারেশন একসাথে নেওয়া শুরু করি। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমার WBCSটা ক্লিয়ার হয়। তো এই যে ইউপিএসসি আর WBCS তুমি প্রিপারেশন একসাথে নিচ্ছিলে, তুমি একটু যদি বলো যে মানে ইজ ইট সিমিলার নাকি অনেক পার্থক্য আছে, কি অসুবিধে আছে, কি সুবিধে আছে? আচ্ছা, তো যেহেতু দুটোই সিভিল সার্ভিসের প্রিপারেশন, একটা স্টেট একটা সেন্টারে, বাট কিছুটা মানে অনেকটাই প্লাস 90% অফ দ্য সিলেবাস ইজ কোয়াইট সিমিলার। তো সেই জায়গাটা থেকে প্লাস আমার অপশন হলো যেহেতু দুটো জায়গাতেই সেম এবং আমার গ্র্যাজুয়েশন সাবজেক্টই দ্যাট ইজ মেডিকেল সায়েন্স, তো সেই জায়গাটা থেকে অনেকটাই হেল্প হয়।
কিছু জিনিস WBCS এক্সট্রা করতে হয়, লাইক ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, দেন কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স ফর দ্য লাস্ট 6-7 মান্থস, প্লাস ম্যাথ সায়েন্সের একটা স্পেশাল পেপার থাকে মেন্সে, তো সেই জায়গাটা কিছুটা আলাদা করে প্রিপারেশন করতে হয়। বাট সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হওয়ায় অতটা প্রবলেম ফেস করতে হয়নি। তো এটাই ওভারল্যাপ এবং ডিফারেন্স। মিস আদ্রিজা, ওয়েলকাম টু অ্যাক্টিভ প্লাস একাডেমি। আমরা খুব খুশি কি আপনি WBCS 2023 এক্সামিনেশন কোয়ালিফাই করেছেন, তাও র্যাঙ্ক 3-তে। সবাই স্বপ্ন দেখে এই এক্সামটা কোয়ালিফাই করার জন্য, আর আপনি করেছেন। সেক্ষেত্রে আমি কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো, যেটা আমাদের যারা অ্যাসপিরেন্ট আছে তাদেরও কোয়েশ্চেন থাকে। এটা ইভেন আমারই কোয়েশ্চেন আছে এই মনে, কি যখন আপনি রেজাল্ট দেখলেন তখন আপনার রিয়াকশন কী ছিল? মানে আপনি যখন জানলেন আপনি র্যাঙ্ক 3, প্রথমত এতটা মানে বিশ্বাসই করতে পারিনি, আর সেই অনুভূতিটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো এটা যেহেতু একটা লম্বা জার্নি ছিল এবং দীর্ঘ জার্নি শেষে এতটা সাকসেস আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম কোথাও একটা হবে, কিন্তু এতটা পাপিয়ে যাব সেটা ভাবতেই পারছি না, এখনও বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাকে পিঞ্চ করতে হবে বিশ্বাস করানোর জন্য। তো আর একটা জিনিস হচ্ছে, মানে আপনি আপনার জার্নিতে আপনার ফ্যামিলির কীরকম সাপোর্ট ছিল, আপনার ফ্যামিলির কী রিয়াকশান ছিল যখন ওরা দেখে যে আপনি র্যাঙ্ক 3? ভীষণই খুশি। আর আমার থ্রু আউট মাই জার্নিতে আমার পরিবার, বিশেষ করে আমার বাবা মা এবং আমার দিদি, এদের মানে সাপোর্ট ছাড়া আমি এত দূর আসতে পারতাম না। আমার ফেলিওর অনেকবার এসেছে, কিন্তু তারা কনস্ট্যান্ট আমাকে সাপোর্ট করে গেছেন শেষ অবধি, এবং তাদের সাপোর্ট ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া আমি আজকে জায়গায় পৌঁছাতে পারতাম না। আমি সবাইকে বলে দিই, মিস আদ্রিজা এটা 3rd অ্যাটেম্প্ট, তো 3rd অ্যাটেম্প্টে উনি 3rd র্যাঙ্ক করেছেন। তো আপনারা সবাই বুঝতেই পারছেন যে কতটা হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন লাগে। তো আমি এখানে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে পুরো জার্নিটা ছিল আপনার 3-4 বছরের যে জার্নিটা ছিল, সেখানে আপনার সবচেয়ে বড় মেন্টাল ব্লক কী ছিল? এটা একটা পেশেন্সের পরীক্ষা আমার যেটা মনে হয়েছে। তো সেখানে আমি চেষ্টা করেছি আমার পারসিভারেন্সটা মেনটেন করার। আমার পড়াশোনার অনেক সময় হয়েছে যে হচ্ছে না বা একটু ডিলে হচ্ছে প্রসেস, সেটা একটুখানি কষ্ট হতো। এটা সবারই হয়তো হয় যারা এই প্রসেসের মধ্য দিয়ে যায়। তখন একটুখানি চেষ্টা করতাম অন্য কোনোভাবে নিজেকে মোটিভেট করার, যে না হবে একদিন, বা একটু গান শুনতাম, সেভাবেই আমি নিজেকে আচ্ছা, এবারে আপনি যেহেতু এক্সিকিউটিভ পেয়ে গেছেন, এবার এই এক্সিকিউটিভে মেইনসে অপশনাল খুব ইম্পর্টেন্ট হয়, 400 মার্কস অপশনালেই থাকে। তো আপনার কি অপশনাল ছিল? আমার অপশনাল ছিল অ্যানথ্রোপোলজি। তো সেক্ষেত্রে আপনি মেইনসের বাকি পেপারে কতটা টাইম দিয়েছেন আর অপশনালে কতটা টাইম দিয়েছেন? আর আপনি যে অ্যানথ্রোপোলজিটা চুজ করেছেন, এটা আপনি কী ভেবে চুজ করেছেন? প্রথমত আমি প্রত্যেকটা সাবজেক্টকে আমি ইকুয়ালি গুরুত্ব দিয়েছি, কারণ বর্তমানে কাট অফটা অনেকটাই বেশি যাচ্ছে। তার জন্য আমার মনে হয় যে ডেসক্রিপটিভ পেপার, MCQ পেপার এবং অপশনাল প্রত্যেকটা পেপারেরই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স আছে। আর WBCS এর গ্রুপ A সিলেকশনের জন্য অপশনাল পেপার একটি খুবই ভাইটাল রোল প্লে করে। তো সেজন্য আমি সবটাই পড়তাম, অপশনালটাও গুরুত্ব দিয়ে আমি পড়তাম। ওভারঅল আমি সব চেষ্টা করেছিলাম যে প্রত্যেকটা পেপারে যাতে আমার মার্কসটা আমি ম্যাক্সিমাইজ করতে পারি। কংগ্রাচুলেশন সায়ন্তী, অনেক অনেক শুভেচ্ছা অ্যাক্টিভ ক্লাসের তরফ থেকে। তুমি WBCS 2023 এক্সাম কোয়ালিফাই করেছো। তো সায়ন্তী, যখন তুমি তোমার নাম দেখলে লিস্টে, তো তোমার কি রিয়াকশন ছিল? মানে তুমি কার থেকে জানলে, কি রিয়াকশন ছিল, ফ্যামিলিতে কীরকম রিয়াকশন ছিল, আমি সবকটাই জানবো। হ্যাঁ ম্যাম, মানে রেজাল্ট, ইন্টারভিউ তো 9 ডিসেম্বর শেষ হয়ে গেছে, তো অনেকদিন ধরে আমরা আশা করছিলাম রেজাল্টটা আসবে। ফাইনালি আমরা গতকাল রেজাল্টটা দেখতে পেলাম। তো অনেক দিন পর সেই 2022 থেকে জার্নিটা শুরু হয়েছিল। তো দীর্ঘ 3.5 বছর পর অনেক চড়াই উতরাই এসছে। তো তারপরে নিজের নামটা দেখে খুব ভালো লাগলো। সবার প্রথম বাবা মা বোনকে জানালাম, তো তারাও খুব খুশি হলেন যে এতদিন পর আলটিমেট কিছু একটা অ্যাচিভ করতে পারলাম লাইফে। তো সায়ন্তী, জার্নি একদমই কারোর ইজি থাকে না, তো সেক্ষেত্রে ডেডিকেশনের ডিসিপ্লিন লাগে। তো তোমাকে কি মোটিভেট রেখেছিল এতদিন? হ্যাঁ ম্যাম, একদম। আমি WBCS ছাড়াও যখন অন্যান্য এক্সামগুলো দিতাম, যখন ফেল করতাম তখন কষ্ট হতো। বিভিন্ন আরও যে সেন্ট্রালের যে এক্সামগুলো দিয়েছিলাম, তখন কোনো পরীক্ষায় 1 মার্কস, কোনো পরীক্ষায় 1.5 মার্কস, 2 মার্কসের জন্য ফেল করেছিলাম। তো আমি সেই জায়গাগুলো রেকটিফাই করেছিলাম যে কোথায় আমার ভুল হচ্ছে, কোন জায়গাগুলো আবার ঠিক করতে হবে।
আবার যখন ডেসক্রিপটিভ এখানে লেখা শুরু করলাম, প্রথম দিকে একদমই অতটা ভালো হতো না, আমি বুঝতে পারতাম। তখন আমি নিউজ পেপার পড়তাম, দিয়ে সেখানে যে কারেন্ট ডেটাগুলো থাকতো চেষ্টা করতাম লেখার মধ্যে ওইগুলোকে মানে ইনপুটগুলোকে দেওয়ার, যে যাতে আমার লেখাটা আরও ভালো হয়। তো সেখান থেকে তারপরে আমি টিচারদের দিয়ে চেক করাতাম যে কোথায় কোথায় কি ভুল হচ্ছে, ওনারা গাইড করেছেন। তার উপর সর্বোপরি অপশনাল আমরা জানি গ্রুপ এতে সিলেকশনের ক্ষেত্রে এবি গ্রুপে প্রচণ্ড বড় রোল প্লে করে। তো অপশনালের ক্ষেত্রে আমি বলবো কি লেখার অভ্যাস করা, ঘড়ি দেখে টাইম ধরে ধরে লিখতে হবে, যাতে ওই 200 মার্কস আমরা 3 ঘন্টায় লিখে আসতে পারি। আর এমসিকিউ রেগুলার প্র্যাকটিস, আর হার্ডওয়ার্কের তো কোনো বিকল্প হয় না, হার্ডওয়ার্ক করলে সাফল্য ঠিক আসবেই। এটা আমার 4 বছরের অভিজ্ঞতায় যা মনে হয়েছে। একদম একদম, এটা আমরাও বিশ্বাস করি। সায়ন্তী, তো ধরো প্রিলিমস মেইনস এই দুটোতেই তো পরীক্ষায় বসতে হয়, তো কি এমন মিস্টেক তুমি করেছিলে পাস্টে যেটা তুমি চাও নাকি কেউ রিপিট করুক? আচ্ছা, প্রথমেই হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখা। আমি প্রিলিমসের সায়েন্স সেকশনটায় কয়েকটা কিছু নাম্বার আমার যখন আমি আলাদাভাবে অ্যানালিসিস করেছিলাম তখন কিছু মার্কস কম এসেছিল, 25-এর মধ্যে আমি মার্কসটা প্রিলিমসে কম ছিল। তো আমি তখন ভেবেছিলাম যে আমাকে ওই জায়গাগুলো আরো ভালো করে দেখতে হবে যাতে আমি মেইনসে ভালো করে করতে পারি। দিয়ে তার জন্য আমি প্রিভিয়াস ইয়ার সবসময় দেখতাম, যতগুলো 2014 সাল থেকে যতটা অ্যাভেলেবেল ছিল সব প্রিভিয়াস ইয়ার দেখতাম। তো সেখানে মেইনসে আমার মার্কসটা এনরিচ হয়েছে। তাছাড়াও ম্যাথস ছিল আমার স্ট্রেংথ, মানে আমাকে ম্যাথস পেপারটাই যতটা সম্ভব বেশি স্কোর করতে হবে। তো সেটাও আমি শিখেছিলাম আগের ভুল থেকে, আগে যে অন্যান্য এক্সাম দিয়েছি সেখান থেকে, দিয়ে ম্যাথস পেপারে চেষ্টা করেছি সর্বোচ্চ স্কোর করার। আর সব থেকে বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। একদম একদম। হ্যালো প্রাণিত, ওয়েলকাম টু অ্যাক্টিভ প্লাস একাডেমি। অনেক শুভেচ্ছা তুমি WBCS 2023 ক্লিয়ার করার জন্য। তুমি WBRS এ র্যাঙ্ক 14 পেয়েছো, তার জন্য কংগ্রাচুলেশনস ফ্রম দ্য অ্যাক্টিভ প্লাস টিম। সো প্রাণিত, আমি তোমার থেকে তোমার জার্নির ব্যাপারে শুনবো। ওকে, তো আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, কিন্তু ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি ক্যাম্পাসিংয়ে যাইনি। আমি সিভিল সার্ভিস নিয়ে চিন্তাভাবনা, মানে সিভিল সার্ভিস প্রিপারেশনের জন্য চিন্তাভাবনা শুরু করেছিলাম। অ্যান্ড দ্য ফার্স্ট ইনস্টিটিউট আই কেম থ্রু ওয়াজ দিস অ্যাক্টিভ প্লাস। এখানেই আমি এসেছিলাম এবং এখানে আমি ডিটেলে কথা বলে সিভিল সার্ভিস সম্পর্কে ডিটেলে জানতে পারি, এবং তারপরেই আমার সিভিল সার্ভিসের পড়াশোনা এবং প্রিপারেশনের পথ চলা শুরু হয়। তো সেক্ষেত্রে উৎস হচ্ছে অ্যাক্টিভ প্লাস। অবশ্যই, আই ডেফিনেটলি। তো প্রথমে যখন তুমি তোমার নাম লিস্টে দেখো, তোমার আর তোমার বাড়ির রিয়াকশন কেমন হয়? প্রথম যখন আমি অ্যাকচুয়ালি তখন মেট্রোতে ছিলাম, তো ফার্স্ট আমি যখন দেখলাম গ্রুপ বি এর রেজাল্টটা বেরিয়েছে, তখন আমি বুঝলাম যে আমাদের গ্রুপ এর রেজাল্টটাও আসতে চলেছে। তো আমি পিএসসির ওয়েবসাইটে যাই এবং ফার্স্ট দেখি এক্সিকিউটিভের নামগুলো ফার্স্টে দেখছিলাম, তো আই ডিডন্ট ফাইন্ড মাই নেম দেয়ার। তো টেনশন ডেফিনেটলি একটা খুব ধড়কান যেটা বাড়াবো স্টার্টেড। তারপরে রেভিনিউতে আই ফাউন্ড সেকেন্ড পেজেই আমি আমার নাম পেলাম, অ্যান্ড আনন্দ তো অবশ্যই হয়েছিল ভীষণভাবে, কিন্তু অদ্ভুত একটা রিল্যাক্সেশন যে ফিলিংসটা এসেছিল ভেতর থেকে, দ্যাট ওয়াজ মানে বলে বোঝানো সম্ভব নয়, সেটা কমপ্লিটলি পার্সোনাল ফিলিংস। যে ফাইনালি ক্লিয়ার হয়ে গেল, এতদিনের একটা জার্নি অ্যান্ড যুদ্ধ জয়ের যে একটা রিল্যাক্সেশন, সেটা দ্যাটস অ্যান অ্যামেজিং। আর তোমার বাড়ির রিয়াকশন? বাড়ি, তারপর আমি বাবাকে ফোন করি এবং মাকে ফোন করি, তারাও প্রচণ্ড আপ্লুত এবং উদ্ভাসিত, তারাও ভীষণভাবে, তারাও আমার জার্নিতে আমার সঙ্গে যেহেতু থেকেছে লড়াইটা, ডেফিনেটলি দে আর ভেরি হ্যাপি। তো সেক্ষেত্রে প্রাণিত, তুমি অনেকদিন থেকেই প্রিপারেশনে আছো, ইভেন তুমি এক্সাম দিচ্ছ, তো এটা তোমার কোন অ্যাটেম্প্ট? এটা আমার সিরিয়াসলি ফার্স্ট অ্যাটেম্প্ট। এর আগে 2022-তে আমি দিয়েছিলাম অ্যাটেম্প্ট, বাট ইট ওয়াজ নট দ্যাট সিরিয়াস। ওকে, তো এটা মানে ভালো করে প্রিপারেশন করে সিরিয়াস ফার্স্ট অ্যাটেম্প্ট, তো তুমি ফার্স্ট অ্যাটেম্প্টেই টেকনিক্যালি ক্লিয়ার করো। ওকে, তো সেক্ষেত্রে তোমার থেকে জানবো যে একটা হ্যাবিট যেটা তোমার এই সাকসেসে কন্ট্রিবিউট করেছে, একটা পজিটিভ বা তোমার হ্যাবিট যেটা তোমার মনে হচ্ছে যে এটা আমার জন্য খুব হেল্পফুল ছিল। আমি একটাই, যেটা আমার এই মুহূর্তে মাথায় আসছে, সেটা হচ্ছে একটা ডিসিপ্লিনারি স্ট্রাকচার তৈরি করা। সারা দিনে মেক আ পার্টিকুলার ডিসিপ্লিনারি স্ট্রাকচার, সেটাকে যতটা স্ট্রেচ অবধি হার্ড করা যায় তত দূর অবধি যাওয়া, সেটা দ্যাট ইজ কাইন্ড অফ এই আনন্দটা ওখান থেকেই আসবে, যে ডিসিপ্লিনটাকে যতটা আমি সারাদিনে নিজের হোল্ডে রাখতে পেরেছি সেই ডিসিপ্লিনটাকে, এবং যতটা নিজেকে মানতে পেরেছি, তো আমার কাছে ডিসিপ্লিন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হ্যাবিট ফর মি। আমি এখানে আর একটা জিনিসও জিজ্ঞেস করতে চাই, যেটা অ্যাকচুয়ালি সবার মনেই থাকে, তো হোয়াট কেপ্ট ইউ গোয়িং অন দ্য ডেজ ইউ ফেল্ট লাইক গিভিং আপ, বিকজ সিভিল সার্ভিস মানেই লং জার্নি।
ডেফিনেটলি যেটা এই মুহূর্তে মাথায় আসছে, গিভিং আপ এই জিনিসটাই প্রথম মানে শুরুর দিন থেকে মাথা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, যে ওয়াই শুড আই গিভ আপ করার তো কোনো জায়গা নেই। গিভ আপ করার দেয়ার আর লট অফ অপরচুনিটিস যেখানে গিভ আপ করা যেতে পারে, কিন্তু এখানে সিভিল সার্ভিসের ক্ষেত্রে মানে গিভ আপ করার কোনো মানে কথাটা মাথাতে আসে না। মানুষের জীবনে আরও অনেক বেশি হার্ডল সিচুয়েশান আসে, অনেক বেশি টাফ সিচুয়েশান আসে ফিজিক্যালি, মেন্টালি। সেখানে ইউ আর গোয়িং থ্রু আ স্টাডি অ্যান্ড সেই স্টাডির মাধ্যমে ইউ আর অ্যাচিভিং ইউর ড্রিম। তো এখানে প্রথমে গিভিং আপের বিষয়টা তো মাথা থেকে প্রথমেই ঝেড়ে ফেলা। ওয়েলকাম টু অ্যাপটি প্লাস তথাগত। অনেক অনেক শুভেচ্ছা তোমার CML র্যাঙ্ক 48-এর জন্য। তো প্রথম যখন তুমি রেজাল্ট দেখলে তোমার কি ফিল ছিল, অ্যান্ড তোমাকে অ্যাকচুয়ালি রেজাল্টের ব্যাপারে বললো কে? ম্যাম, রেজাল্ট তো আমি এক্সপেক্ট করছিলাম আগের দিন থেকেই কি রেজাল্ট আসবে, এরকম খবর ছিল। আর আমার বন্ধু যে আগের বার রেভিনিউ সার্ভিস পেয়েছে, রামকৃষ্ণ, ওই আমাকে কল করে বললো যে তুই পেয়েছিস আর তোর র্যাঙ্ক এটা। তো ফার্স্টে তো বিলিভ করতে পারিনি, কারণ অনেক দিনের একটা এক্সপেকটেশন, অনেক দিনের একটা আকাঙ্ক্ষা ছিল কি WBCS বেরোতে হবে। তো শোনার পর সঙ্গে সঙ্গে লিস্ট চেক করে মা বাবাকে কল করে মানে বললাম যে এটা নিয়ে সবাই খুব খুশি। সেই আনন্দে আমি আরও আপ্লুত হয়ে গেলাম। তো এটাই ম্যাম কি মানে খুবই আনন্দিত একটা ছিল এক্সপিরিয়েন্স। নিশ্চয়ই এত বছর অপেক্ষার পর যদি একটা 48 র্যাঙ্ক আসে তাহলে খুবই আনন্দেই হয়। এটাও আমি জানি তথাগত কি তুমি CGL কোয়ালিফাই করেছো, অ্যান্ড ইউ আর ওয়ার্কিং ইন ক্যাগ, রাইট ম্যাম? তো সেটার সাথে সাথেই কি এটা কোয়ালিফাই করা নাকি কোনো ডিফারেন্স, মানে তার আগে পরে টাইমলাইন ছিল? না ম্যাম, মানে অ্যাকচুয়ালি এক্সামের প্রসেসটাই মানে এরকম 2 বছর ধরে চলে। তো আমি প্রিলিমস যখন দিয়েছিলাম তখন জাস্ট সার্ভিসে ঢুকেছিলাম, মেন্স দিয়েছি যখন আমি সার্ভিসে ইন বিটুইন টাইমে একটা ইন্টারভিউ দিয়েছি মানে এই জাস্ট কিছুদিন আগে। তো টোটাল প্রিপারেশন আর টোটাল মানে পুরো এক্সামটাই জবের সাথেই হয়েছে আমার। ওকে, আমি জেনে নেব তথাগত তোমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি? ম্যাম, আমি বিটেক করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফ্রম IIT ধানবাদ। ওকে, তো মানে তুমি সিভিল সার্ভিসে কেন, ওয়াই সিভিল সার্ভিস? এইটা ম্যাম, এইটা একজন তো আমার কলেজের সিনিয়র ছিল, যে ওই সময় চিফ সেক্রেটারি ছিল। তো ওনার মানে ফার্স্ট অফ অল ইন্সপিরেশন উনি ছিলেন আমাকে কি এই একটা সিভিল সার্ভিসের যে ওয়ে আছে এইটাতে মানে কী ধরনের কাজ করলে মানুষের কি উপকার করা যেতে পারে। তো সেটা থেকে আমি ফার্স্ট ইন্সপায়ার্ড হই। তারপর ঘর থেকেও মানে অনেকে আমাকে করে যে হ্যাঁ দিস ইজ আ গুড কেরিয়ার। সো এইটা সেই জন্য শিফট করেছিলাম মানে টেকনিক্যাল লাইন থেকে সিভিল সার্ভিসের প্রতি। ওকে, তো সেক্ষেত্রে তোমার তথাগত অপশনাল কি ছিল? অপশনাল আমার অ্যানথ্রোপোলজি ছিল। অ্যানথ্রোপোলজি ছিল, যেহেতু তুমি বিটেক ব্যাকগ্রাউন্ডের মানে টু আ স্পেসিফিক সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তো তোমার কোনো ইস্যু কি তুমি ফেস করেছিলে রিগার্ডিং হিউম্যানিটি সাবজেক্টস? বিকজ মানে সিভিল সার্ভিস মানেই মোর অফ আর্ট হিউম্যানিটি সাবজেক্ট মানে। রাইট। না ম্যাম, অ্যাকচুয়ালি এই যেগুলো হিউম্যানিটিস বেসড ডিসিপ্লিন আছে, অপশনাল সাবজেক্ট যেগুলোতে চুজ করা যায়, তো সেইগুলোর মানে মোটামুটি রিসোর্সেস অনলাইনে অনেক প্রচুর অ্যাভেলেবেল আছে। আর যদি মানে কেউ ইচ্ছা হয় পড়তে, তো তার জন্য তো কোনো মানে এটা বাধাই নয়। আর এই ডিসিপ্লিনটা স্পেসিফিক্যালি অ্যানথ্রোপোলজি একটা মানে ভাস্ট ডিসিপ্লিন, যেটাতে মানে খুব ইন্টারেস্টিং ব্যাপার লেগেছিলো আমার স্টার্টিংয়েই। আমি যখন সেপিয়েন্স পড়েছিলাম নিয়ে স্টার্ট করেছিলাম, মানে এরকম ইউভাল নোয়া হারি সব অন্য নেক্সাসও বই তারপর পড়েছি। তো সেইটা থেকে মানে একটা আমার মধ্যে আগ্রহ চলে আসে। তো আমি কখনোই মানে এটাতে বোরও ফিল করিনি, আর সবসময় আমার মানে ভালোই লেগেছে এই সাবজেক্টটা পড়তে। থ্যাংক ইউ অ্যান্ড অল দি বেস্ট, অল দি ভেরি বেস্ট।